গল্পের শুরুতে আমরা অনেক সুন্দর একটা জঙ্গল দেখতে পাই। সেখানে দুইটা খরগোশ ঘোরাঘুরি করতে করতে অনেক পুরাতন একটা ভাঙ্গাচোরা প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঘোরাঘুরি করতে করতে একটা জায়গায় তারা একটা মূর্তি দেখতে পায় এবং বলে, ফাইনালি আমরা হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজে পেয়েছি। এটা বলে তারা সামনে এগিয়ে যখন ওই মূর্তিটা হাতে নেয় তখন সাথে সাথে সেটা বালিতে রূপান্তর হয়ে যায় এবং ওই জায়গাটাও ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। তারা কোনো রকমের দৌড়ে সেখান থেকে বাহিরে চলে আসে এবং তারা বুঝতে পারে এটা আসলে হ্যামস্টার অফ ডার্কনেস ছিল না, এটা একটা চক্রান্ত ছিল। তখন তারা পাশের নৌকা থেকে একটা বাচ্চার কান্না করার শব্দ শুনতে পায়। তারা দুইজন সেখানে যেয়ে এই বাচ্চাটাকে দেখতে পায়। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ভয়েস শুনতে পাই। সে বলে, 20 বছর আগে আমার বাবা আর তার ভাই লাপিন আমাকে এখানে এভাবেই খুঁজে পেয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তারা দুইজন ওই ছোট্ট বাচ্চাটাকে তাদের রাজ্যে নিয়ে আসে। ওই ভয়েসটা আমাদের বলতে থাকে, যখন থেকে আমার বাবা আমাকে এই রাজ্যে নিয়ে এসেছে তখন থেকেই আমি আমার বাবার মতোই একজন গ্রেট অ্যাডভেঞ্চারার হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার জীবনের সবচেয়ে পছন্দের দিনগুলো হচ্ছে যেদিন আমার বাবা অ্যাডভেঞ্চার করে আবারও রাজ্যে আমার কাছে ফিরে আসতো। আমার বাবার অ্যাডভেঞ্চার করার জন্য রাজ্যের সবাই আমার বাবাকে অনেক ভালোবাসতো এবং অনেক সম্মান করত। সেজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাবার মতো একজন অ্যাডভেঞ্চারার হব। রাতে রাজামশাই অ্যাডভেঞ্চার করতে গিয়ে কিভাবে কি করলো সেই গল্পটা তার ছেলেকে বলতে থাকে। গল্প বলা শেষ হলে রাজামশাই শুভরাত্রি বলে সেখান থেকে চলে যায়। বাবা চলে গেলে ছেলেটা উঠে মোমবাতি জ্বালিয়ে একটা বই পড়তে থাকে আর বলে, আমি অ্যাডভেঞ্চার করার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম। সেজন্য আমি প্রতিদিন রাতে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের বই পড়তাম। আমি অ্যাডভেঞ্চারিংয়ের বইগুলো পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা রাজ্যের লাইব্রেরিতে বসে থাকতাম এবং পড়তে পড়তে আমি অ্যাডভেঞ্চারিংয়ের বিষয়ে প্রায় সবগুলো বই পড়ে ফেলেছিলাম। আমি যতই বই পড়তাম ততই আমার অ্যাডভেঞ্চারের প্রতি আরও আগ্রহ বাড়তে থাকতো। ছেলেটা যখন লাইব্রেরিতে বইগুলো পড়ছিল তখন আমরা সেখানে তার একটা বন্ধুকে দেখতে পাই। তার নাম হলো এব। পরের দিন সকালে ছেলেটা দৌড়ে তার বাবার সাথে বিশাল বড় একটা ময়দানে চলে আসে। সেখানে আশেপাশে অনেক মানুষ উপস্থিত ছিল। এই ময়দানে প্রতি বছর রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির অংশ হওয়ার জন্য অ্যাডভেঞ্চারারদের অডিশন নেওয়া হতো। ছেলেটা বলে, আমিও রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির অংশ হতে চাই। সেজন্য প্রতি বছর যখনই অ্যাডভেঞ্চারের অডিশন নেওয়া হতো আমি সেটা খুবই মন দিয়ে দেখতাম, যাতে তাদের অডিশন দেখে আমার একটু অভিজ্ঞতা অর্জন হয় এবং আমার যখন অডিশন দেওয়ার সময় হবে আমি যেন খুব সহজেই উত্তীর্ণ হতে পারি। তখন ছেলেটার সামনে তার দুইটা বন্ধুকে দেখতে পায়। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটার নাম হলো চিকেন হেয়ার। চিকেন হেয়ার যখন পপকর্ন নিয়ে তার বন্ধুদের কাছে যায় তখন সে শুনতে পায় তার বন্ধুরা তার বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। তারা বলছে, আমাদের বিশ্বাসই হচ্ছে না, আমাদের এই পাগল ছেলেটার সাথে এখানে সময় কাটাতে হবে। আমরা কখনোই ওর সাথে বন্ধুত্ব করতে চাইনি, কিন্তু ওর বাবা নতুন রাজা হওয়ায় আমাদের এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। একটা চিকেন হেয়ারের সাথে কে বন্ধুত্ব করতে চাইবে? এটা শুনে চিকেন হেয়ার অনেক কষ্ট পায় আর পপকর্ন সেখানেই ফেলে রেখে দৌড়ে তার রুমে এসে কষ্টে কান্না করতে থাকে। তার বন্ধুরা তাকে এরকম খারাপ কথা বলার কারণ হলো চিকেন হেয়ারের পুরো শরীরটা খরগোশের মতো, কিন্তু তার পা হলো চিকেনের মতো এবং তার মাথায় চিকেনের মতো অল্প একটু পশম রয়েছে। এটার জন্যই সে সবার থেকে আলাদা হওয়ায় সবাই চিকেন হেয়ারকে নিয়ে অনেক হাসাহাসি করে। সেজন্য চিকেন হেয়ার তার পায়ে খরগোশের পায়ের মতো জুতা পরে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু জুতাটা পরে সে ভালোভাবে হাঁটতে পারছিল না। তখন সেখানে তার বাবা অর্থাৎ এই রাজ্যের রাজা চলে আসে। সে চিকেন হেয়ারকে দেখে জিজ্ঞাসা করে, তুমি পায়ে এটা কি পরে আছো? চিকেন হেয়ার বলে, বাবা এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে, সেজন্য আমি এটা পরেছি। তার বাবা বলে, যেই জুতা তোমার পাকে একটা খরগোশের পায়ের মতো দেখাবে ওইটা এখন ট্রেন্ডিংয়ে আছে? চিকেন হেয়ার বলে, হ্যাঁ, এখন যুগ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তোমাদের সময় যেটা ফ্যাশন ছিল ওইটা এখন আর ফ্যাশন নেই, এখন এগুলোই ট্রেন্ডিংয়ে চলছে। রাজা মশাই বলে, আচ্ছা তাহলে তুমি তোমার মাথার টুপিটা খুলে ফেলো। চিকেন হেয়ার বলে, একদমই না, আমার মাথায় চিকেনের মতো পশম থাকার কারণে সবাই আমাকে দেখে অনেক হাসাহাসি করে, সেজন্যই আমি এই টুপিটা পরেছি। তার বাবা বলে, আমি জানি সবার থেকে আলাদা হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। চিকেন হেয়ার বলে, না তুমি জানো না, আমার যে কেমন লাগে এটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না।
চিকেন হেয়ারের বাবা বলে, আমি সবসময় তোমাকে একটা কথাই বলি, যেই জিনিসটা আমাদেরকে সবার থেকে আলাদা করে সেটাই আমাদেরকে সবার থেকে স্পেশাল করে তোলে। চিকেন হেয়ার বলে, আমি জানি, কিন্তু আমি স্পেশাল হতে চাই না, আমি শুধু নর্মাল হতে চাই, এবং এই জুতাটা পরে আমি নর্মাল অনুভব করছি। এটা শুনে রাজামশাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বর্তমান সময়ের ফ্যাশনটাকে ভালোভাবে বুঝতে পারছি না। চিকেন হেয়ার বলে, সমস্যা নেই। এটা বলে চিকেন হেয়ার জুতা পরে হাঁটতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। যাই হোক, এভাবেই আরো অনেকগুলো দিন পার হয়ে যায়। আমরা দেখি চিকেন হেয়ার তার ফ্রেন্ড এবকে বলছে, এটাই সেই দিন, যেই দিন আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। তখন এই হ্যামস্টারটা ঘোষণা দিচ্ছিল আজকের এই প্রতিযোগিতায় যে ফিনিশ লাইন ক্রস করতে পারবে সে সারা জীবনের মতো রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির একটা অংশ হয়ে যাবে। আমাদের আজকের প্রতিযোগী হচ্ছে চিকেন হেয়ার। চিকেন হেয়ার যখন ময়দানে আসে তখন তার বাবা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। চিকেন হেয়ারের প্রথম টাস্ক হলো এই ছোট্ট চাকুটা দিয়ে সামনে বেঁধে থাকা এই রশিগুলোকে কেটে এই পার থেকে ওই পারে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার চাকুটা এখানেই আটকে যায়। সে চাকুটা বের করতে না পেরে চাকু রেখেই সামনের দিকে এগোতে শুরু করে। চিকেন হেয়ার ধাক্কা ধুক্কা খেয়ে কোনো রকমে এই পারে চলে আসে এবং নিজের দ্বিতীয় টাস্ক শুরু করে। আর এভাবেই সে ধীরে ধীরে তার সবগুলো টাস্ক কমপ্লিট করে ফাইনাল টাস্কে পৌঁছে যায়। সে যখন ফাইনাল টাস্ক কমপ্লিট করার জন্য এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বাতাসের কারণে তার টুপি উড়ে যায়। চিকেন হেয়ার টুপিটা ধরতে গিয়ে ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়, আর এই কুমিরগুলো তাকে নেট দিয়ে ধরে ফেলে। ফাইনাল টাস্ক কমপ্লিট করতে ব্যর্থ হওয়ার কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়। পরের দৃশ্যে আমরা চিকেন হেয়ারকে তার ফ্রেন্ড এবের সঙ্গে দেখতে পাই। এব বলে, তোমার এই প্ল্যানটা ফেল হয়েছে তাতে কি হয়েছে, তোমার কাছে তো প্ল্যান বি আছে। চিকেন হেয়ার বলে, আমার কাছে কোনো প্ল্যান বি নেই। এব বলে, সমস্যা কি, তুমি তো একটা স্ট্যাম্প কালেক্টরও হতে পারো। যখনই তোমার কাছে নতুন একটা চিঠি আসবে তখন তোমার ওটাকে নতুন একটা অ্যাডভেঞ্চার মনে হবে। আর চিঠি আদান প্রদান তো প্রতিদিনই চলতে থাকে, তোমার জন্য অনেক অ্যাডভেঞ্চারের সুযোগ রয়েছে। তবে আমার মনে হয় একটা রয়্যাল অ্যাডভেঞ্চারার হওয়া এতটাও বড় কিছু না, শুধু নাম আর সম্মান ছাড়া এখানে আর কিছুই নেই। তখন সেখানে এই দুইটা বদমাইশ এসে চিকেন হেয়ারকে বলতে থাকে, তুমি আজকে অনেক সুন্দর খেলা দেখিয়েছ, এত সুন্দর প্রতিযোগিতা আমরা এর আগে কখনো দেখিনি। তুমি এতই সুন্দর কাজ করেছো যে পরাজয় ছাড়া আর কিছুই পেলে না। আরেকজন বলে, তুমি ওর থেকে আর কি আশা করেছিলে, ও তো পুরাই একটা মুরগির মতো। এইসব শুনে চিকেন হেয়ার আবারও মন খারাপ করে তার রুমে চলে আসে আর আয়নায় নিজেকে দেখে বলতে থাকে, আমি সবার মতো নর্মাল কেন হতে পারিনি। তখন সেখানে তার বাবা চলে আসে আর বলে, আজকে যা হয়েছে এই বিষয়ে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। চিকেন হেয়ার বলে, আজকে যা হয়েছে তাতে আমার কোনো আফসোস নেই, আমি আগামী বছর আরও বেশি পরিশ্রম করব। সে বলে, তুমি ভালোভাবেই জানো যে রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির মেম্বার হওয়ার জন্য দ্বিতীয়বার অডিশন দেওয়ার কোনো নিয়ম নেই। চিকেন হেয়ার বলে, তাতে কি হয়েছে, আমি তো মনে করেছিলাম আমার বাবা যেহেতু একজন রাজা সেজন্য আমি দ্বিতীয়বারও সুযোগ পাব। সে বলে, তুমি আমার ছেলে, তাই বলে আমি নিয়ম ভঙ্গ করতে পারি না। চিকেন হেয়ার বলে, বাবা প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, আমি সামনের বছর অবশ্যই উত্তীর্ণ হব। সে বলে, এটা অসম্ভব, তোমার এই আগ্রহ তোমার অন্য জায়গায় কাজে লাগাতে হবে। আমি জানি নিজের স্বপ্নকে ছেড়ে দেওয়া কতটা কঠিন, কিন্তু আমি তোমাকে আবার কষ্ট পেতে দেখতে চাই না। চিকেন হেয়ার বলে, আপনি কি আমাকে নিয়ে লজ্জিত সেজন্য এই কথা বলছেন? সে বলে, না, আমি কখনো তোমাকে নিয়ে লজ্জিত না, আমি শুধু এটা ভাবছি যে আমি যেগুলো দেখতে পাই তুমিও যদি এগুলো দেখতে পেতে তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারতে। চিকেন হেয়ার বলে, হ্যাঁ, আমি ওগুলো দেখতে পারবো না, কারণ আমি শুধু এটাই দেখতে পাই যে আমার ভিতরে খরগোশ আর চিকেনের সবচেয়ে খারাপ পার্টগুলো রয়েছে। তার বাবা বলে, এরকমটা নাও হতে পারে, এরকমও হতে পারে তুমি খরগোশ আর চিকেনের সবচেয়ে বেস্ট পার্টগুলো পেয়েছো। আর তুমি কি জানো আমার জীবনে খুঁজে পাওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? আমি আর তোমার আঙ্কেল লাপিন যখন হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজতে গিয়েছিলাম তখন তোমাকে খুঁজে পাওয়া আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত ছিল। এটা বলে রাজামশাই শুভরাত্রি বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চিকেন হেয়ার তার ফ্রেন্ড এবের সঙ্গে দৌড়াতে দৌড়াতে বলছিল, আমি অ্যাডভেঞ্চার নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই জিনিসটা খুঁজে বের করব যেটা আজ পর্যন্ত কেউই খুঁজে বের করতে পারেনি, এবং আমি যখন সেটা খুঁজে পাবো তখন আমি রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির একজন মেম্বার হতে পারবো।
এটা বলতে বলতে সে দৌড়ে রাজ্যের লাইব্রেরিতে চলে আসে। এব জিজ্ঞাসা করে, তুমি কোন গুপ্তধনের কথা বলছো? চিকেন হেয়ার বলে, সেটা হলো সর্বকালের সেরা গুপ্তধন। এব বলে, ওইটা আবার কি? চিকেন হেয়ার বলে, সেটা হলো হ্যামস্টার অফ ডার্কনেস। চিকেন হেয়ার লাইব্রেরির বইগুলোতে হ্যামস্টার অফ ডার্কনেসের বিষয়ে রিসার্চ করতে শুরু করে, কিন্তু যেই বইতে হ্যামস্টার অফ ডার্কনেসের সঠিক তথ্য দেওয়া আছে ওই আসল বইটা সে লাইব্রেরিতে কোথাও খুঁজে পাচ্ছিল না। সেজন্য তারা এই হ্যামস্টারকে ওই বইটার বিষয়ে জিজ্ঞাসা করে। এই হ্যামস্টার বলে, হ্যামস্টার অফ ডার্কনেসের আসল বইটা তোমার চাচা লাপিন অনেক আগেই এই লাইব্রেরি থেকে নিয়ে গিয়েছিল, এবং 3 মাস আগেই ওই বইটা তার জমা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সে জমা দিয়ে যায়নি। এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ চিকেন হেয়ারের আঙ্কেল লাপিন অনেক বড় লেভেলের একটা ক্রিমিনাল। তার সাথে দেখা করা সবার জন্য একদমই নিষেধ। তারপর তারা দুইজন একটা সেন্ট্রাল জেলের সামনে চলে আসে। এব জিজ্ঞাসা করে, তুমি তোমার আঙ্কেলকে শেষবার কতদিন আগে দেখেছিলে? চিকেন হেয়ার বলে, আমার আঙ্কেল যখন আমার বাবাকে সরিয়ে সিংহাসন দখল করতে চেয়েছিল আমি ওই সময় শেষবার দেখেছিলাম। যখন আমার দাদা তাকে রাজা না বানিয়ে আমার বাবাকে রাজা বানিয়েছিল তখন সে একদমই খুশি ছিল না। এটা বলে চিকেন হেয়ার যখন জেলের ভিতরে প্রবেশ করছিল তখন এব বলে, তোমার সার্ভেন্ট হিসেবে এই জেলের ভিতরে তোমার সঙ্গে গিয়ে তোমার ভয়ানক আঙ্কেলের সঙ্গে দেখা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেজন্য আমি চলে যাচ্ছি। এটা বলে সে চলে যায়। তারপরে চিকেন হেয়ার একাই জেলের ভিতরে প্রবেশ করে। চিকেন হেয়ার ভিতরে একটা পাখিকে দেখতে পায়। এই ব্যাঙটা চিকেন হেয়ারকে তার আঙ্কেল লাপিনের কাছে যে কি কি বলতে হবে আর কি কি বলতে হবে না সেটা শিখিয়ে দিচ্ছিল। যেমন সে বলে, তুমি যদি তোমার আঙ্কেলকে একটা গাজর দাও তাহলে সে ওই গাজর দিয়েও একটা অস্ত্র বানিয়ে ফেলতে পারবে, আর তুমি তার জেলের একদম কাছাকাছি যেতে পারবে না, তোমাকে দূরে দাঁড়িয়ে কথা বলতে হবে। কারণ শেষবার যে লাপিনের জেলের একদম কাছে গিয়েছিল এরপরে সে 1 মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল। এইসব বলে ওই ব্যাঙটা চলে যাচ্ছিল। চিকেন হেয়ার জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে যাবে না? ব্যাঙ বলে, তোমার সঙ্গে যাওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা বলে ব্যাঙটা চলে যায়। আর আমি যদি হ্যামস্টার অফ ডার্কনেস পেয়ে যাই তাহলে আমি ওটার পাওয়ার দিয়ে এই পুরো রাজ্যকে আমার দখলে নিয়ে নেব। এটা শুনে চিকেন হেয়ার ভয় পেতে থাকে। আঙ্কেল লাপিন বলে, ভয় পেও না, আমি মজা করছি। আমি তো এমনিতেই জেলে আটকে আছি, যেখান থেকে কেউ কোনোদিনও বের হতে পারেনি। তোমার কি মনে হয় আমি কি এখানে বসে তোমার অপেক্ষায় আমার এই জেল থেকে বের হওয়ার শেষ চেষ্টা হিসেবে তোমাকে ব্যবহার করব? আমি এতটাও চালাক না। আচ্ছা যাই হোক, আমি তাহলে তোমার জন্য ওই বইটা খুঁজে বের করি। চিকেন হেয়ার বলে, আপনি যদি ওই বইটা আমাকে এখানে ফিক্কা দিতেন তাহলে আমি বইটা নিয়ে এখান থেকে চলে যেতাম, আর আপনি জেলে বসে আবার আপনার দিন গোনা শুরু করতে পারতেন। আঙ্কেল লাপিন বলে, এই জেলে থাকতে থাকতে আমি অনেকটা দুর্বল হয়ে গিয়েছি, তাই এই বইটা আমি ফিক্কা মারতে পারছি না। তুমি একটু কাছে এসে এই বইটা নিয়ে যাও। চিকেন হেয়ার যখন জেলের কাছে যায় তখন আঙ্কেল লাপিন বইটা নিচে ফেলে দেয়। চিকেন হেয়ার যখন এভাবে বইটা নেওয়ার চেষ্টা করছিল তখন লাপিন বইটা না নিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। চিকেন হেয়ার প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে তার রুমে চলে আসে। আর ওইদিকে আমরা দেখি চিকেন হেয়ার যখন বইটা নেওয়ার চেষ্টা করছিল তখন লাপিন তার মাথার একটা পশম নিয়ে নিয়েছিল, আর ওই পশম দিয়ে তারা জেলের তালা খুলে বাহিরে এসে চাবি দিয়ে জেলখানায় বন্দি সব প্রাণীগুলোকে ছাড়িয়ে নেয়। এইদিকে চিকেন হেয়ার বুঝতে পারে যে তার মাথার একটা পশম অদৃশ্য রয়েছে। এটা দেখে সে তার বাবার কাছে চলে আসে। সেই সময় রাজামশাই লাপিনের জেলে এসে সেখানে প্রমাণ সংগ্রহ করছিল। রাজামশাই সেখানে একটা চিঠি দেখতে পায়। ওই চিঠিতে লাপিন বলেছিল, তুমি শেষ যে কয়েকদিন রাজা আছো ওই কয়েকদিন তোমার জীবনটাকে ভালোভাবে এনজয় করে নাও, কারণ কয়েকদিন পর আমি রাজা হয়ে যাব। চিকেন হেয়ার যখন তার বাবার কাছে ক্ষমা চায় তখন তার বাবা বলে, তুমি জানো যে তোমার লাপিনের সাথে দেখা করার কোনো অনুমতি নেই, তাহলে তুমি কি ভেবে এখানে এসেছিলে? চিকেন হেয়ার বলে, আঙ্কেল লাপিনের কাছে হ্যামস্টার অফ ডার্কনেসের একটা বই ছিল, আমার শুধু ওই বইটা দরকার ছিল। তার বাবা বলে, আমি তোমাকে বলেছি যে এইসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে দাও। তখন তারা সেখানে একটা ম্যাপ দেখতে পায়। চিকেন হেয়ার ম্যাপটা দেখে একটা জায়গাকে উদ্দেশ্য করে বলে, একজন প্রাচীন যুগের অ্যাডভেঞ্চারার ফেডরিক দ্য এক্সট্রিমলি শর্ট নামের একজন ব্যক্তি বলেছিলেন যে ওই জায়গাটা হ্যামস্টার অফ ডার্কনেসের একটা সম্ভাব্য জায়গা। চিকেন হেয়ারের বাবা এটা শুনে বলে, তার মানে লাপিন নিশ্চিত ওই জায়গাতেই যাচ্ছে, আমাদের সবাইকে এখনই ওখানে যাওয়ার জন্য রওনা দিতে হবে। চিকেন হেয়ার বলে, বাবা আমাকে সাথে নিয়ে চলো, আমি হ্যামস্টার অফ ডার্কনেসের বিষয়ে সবকিছু জানি, আমি তোমাকে সাহায্য করতে পারবো।
সে বলে, না, যথেষ্ট হয়েছে, তুমি যা করার করে ফেলেছ। এটা বলে সে চলে যায়। তখন চিকেন হেয়ার সেখানে একটা বই দেখতে পায়। তখন তার ফ্রেন্ড এব এসে বলে, হেই বস, আপনি কি করছেন? আমি একটু দেখতে আসলাম। যদিও আপনি রাজ্যের সবচেয়ে ভয়ানক ক্রিমিনালকে ভাগিয়ে দিয়েছেন। চিকেন হেয়ার বলে, দেখো, আমি এই বুকশেলফের পিছনে একটা ম্যাপ খুঁজে পেয়েছি, আর আমি বইতে পড়েছি সকাল 9টার সময় হ্যামস্টার অফ ডার্কনেসের কনস্টিলেশনের উপর সূর্যের আলো ফেললে ওই আলোটা ম্যাপের যেই জায়গায় চিহ্ন দিবে ওইখানেই হ্যামস্টার অফ ডার্কনেস রয়েছে। এটা বলে চিকেন হেয়ার যখন হ্যামস্টার অফ ডার্কনেসের কনস্টিলেশনের উপর সূর্যের আলো ফেলে তখন তারা ম্যাপে হ্যামস্টার অফ ডার্কনেসের আসল ঠিকানা পেয়ে যায়। এবং সে দৌড়ে তার বাবাকে এটা বলার জন্য আসতে থাকে, কিন্তু সে এসে দেখে তার বাবা অলরেডি চলে গিয়েছে। চিকেন হেয়ার বলে, আমার এখন খুব দ্রুত একটা নৌকার ব্যবস্থা করতে হবে। যেভাবেই হোক আমাদের লাপিনের আগে হ্যামস্টার অফ ডার্কনেসকে খুঁজে বের করতে হবে। এব বলে, কিন্তু আমি কোনো অ্যাডভেঞ্চারার না, আমার এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। চিকেন হেয়ার বলে, আমিও কোনো অ্যাডভেঞ্চারার না, কিন্তু এটা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। যদি আমরা লাপিনকে না আটকাতে পারি তাহলে সে আমাদের রাজ্যকে দখল করে নেবে। এব কোনোভাবেই এভাবে যেতে চাচ্ছিল না, কিন্তু চিকেন হেয়ার অনেক রিকোয়েস্ট করে তাকে রাজি করিয়ে নেয়, আর তারা দুইজন একটা ছোট্ট নৌকায় করে বেরিয়ে পড়ে। চিকেন হেয়ার বলে, আমি সবসময় এরকমই অ্যাডভেঞ্চার করতে চেয়েছিলাম, আশা করি এই অ্যাডভেঞ্চার আমরা পরিপূর্ণ করতে পারবো। তখন তাদের পিছনে আমরা এই পাখিটাকে দেখতে পাই। পাখিটা উড়তে উড়তে লাপিন যেই জাহাজে ছিল ওই জাহাজে চলে আসে, আর লাপিনকে বলে, আপনি যেরকমটা পরিকল্পনা করেছিলেন ওই রকমই রাজামশাই আপনাকে খোঁজার জন্য ভুল পথে চলে গিয়েছে। কিন্তু আপনার ভাতিজা চিকেন হেয়ার জানে যে হ্যামস্টার অফ ডার্কনেস আসলে কোথায়। সে এবং তার কচ্ছপ বন্ধু আপনার পিছনে পিছনে আসছে। আমাদের এখানে তাদের জন্য অপেক্ষা করা উচিত, আর তারা আসলে তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত। লাপিন বলে, ফালতু কথা বলা বন্ধ করো। আমি তোমাকে এখানে শুধুমাত্র আকাশে উড়ে উড়ে সব তথ্য আমাকে দেওয়ার জন্য রেখেছি, এছাড়া তোমার মধ্যে বুদ্ধি বলতে কিছুই নাই। কিন্তু আমি চিকেন হেয়ারকে আটকানোর জন্য অন্য একটা প্রাণীকে দায়িত্ব দিতে পারি, আর আমার কাছে এই কাজটা করার জন্য একটা পারফেক্ট প্রাণী রয়েছে। এটা বলে লাপিন জাহাজ নিয়ে একটা দ্বীপে চলে আসে। সেখানে আমরা একটা গরিলাকে দেখতে পাই। লাপিন বলতে থাকে, ওই গরিলার নাম হলো লুথার। সে আমার টিমের সবচেয়ে লাস্ট মেম্বার। আমি আজ পর্যন্ত যেই কয়টা প্রাণীর সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে লুথার হচ্ছে সবচাইতে দয়ামায়াহীন একটা প্রাণী। সে এতটাই খারাপ যে একদিন একটা প্রাণী ঘুমানোর সময় নাক ডাকার কারণে লুথার রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলেছিল। অন্যদিকে চিকেন হেয়ার আর এব তাদের ছোট্ট নৌকায় করে একটা দ্বীপে চলে আসে। তারা সেখানে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসে। সেখানে একটা মেয়ে চিকেন হেয়ারকে বলে, তোমাদের কি কোনো গাইড লাগবে? তোমাদের যদি কোনো গাইড লাগে তাহলে আমি তোমাদের গাইড হতে পারি। তখন এই জিরাফটা চিকেন হেয়ারকে বলে, তোমরা ওকে গাইড বানিও না, ও তেমন একটা সুবিধার লোক না। তোমাদের যদি গাইড প্রয়োজন হয় তাহলে ওই ইঁদুরটাকে গাইড বানাতে পারো। চিকেন হেয়ার যখন এই ইঁদুরটাকে যে গাইডের কথা বলে তখন এই ইঁদুরটা তাদেরকে একটা ঘরের ভিতরে নিয়ে যায়। তখন ওই রুমের ভিতরে লুথার চলে আসে। ইঁদুরটা চিকেন হেয়ারের পকেট থেকে ম্যাপটা নিজের কাছে নিয়ে নেয়। সেই সময় সেখানে ওই মেয়েটা এসে ইঁদুরের হাত থেকে ম্যাপটা নিজের কাছে নিয়ে নেয়। এটা দেখে লুথার মেয়েটার সঙ্গে ফাইট করতে শুরু করে। মেয়েটা একাই ফাইট করে লুথারকে হারিয়ে দেয় এবং চিকেন হেয়ার আর এবকে নিয়ে বাহিরে চলে আসে। চিকেন হেয়ার বলে, আমি গাইড হিসেবে তোমাকেই হায়ার করছি। মেয়েটার নাম হলো মেঘ। তারা তিনজন একটা নির্জন জায়গা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। মেঘ চিকেন হেয়ারকে জিজ্ঞাসা করে, এই জ্যাকেটটা পরে তোমার গরম লাগছে না? চিকেন হেয়ার বলে, না, উল্টো আমার এখানে একটু একটু ঠান্ডা লাগছে। মেঘ বলে, তুমি আমাকে গাইড হিসেবে হায়ার করেছ, কিন্তু আমরা পেমেন্ট নিয়ে কোনো কথা বলিনি। তো আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, সেটা হলো তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে ওখানে একদম ফ্রিতেই নিয়ে যাব। এব জিজ্ঞাসা করে, কিন্তু এটার কারণ কি? মেঘ বলে, আমি আজ পর্যন্ত অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করেছি এবং বেশিরভাগ জায়গায় একা একাই ঘুরে বেরিয়েছি। সত্যি বলতে আমি অনেক সময় অনেকটা একাকিত্ব অনুভব করি, সেজন্য আমি তোমাদের সাথে একটু সময় কাটাতে চাই। চিকেন হেয়ার বলে, তুমি যতক্ষণ চাও ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে পারো। এটা শুনে মেঘ অনেক খুশি হয়ে যায়। মেঘ জিজ্ঞাসা করে, তবে তোমার নামটা চিকেন হেয়ার কেন? এটা কি কোনো ইউক্রেনিয়ান নাম নাকি? চিকেন হেয়ার বলে, আমি আসলে জানি না। সামনে এগিয়ে যাওয়ার সময় তারা একটা নদী দেখতে পায়। অন্যদিকে আমরা লাপিনকে দেখি।
সে লুথারকে বলে, আমি তোমাকে আমার ভাতিজার কাছ থেকে ম্যাপটা নিয়ে আসার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তুমি ওইটা করতেও ব্যর্থ হয়েছ। তুমি আগের থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছ, তাই তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না। তুমি তোমার বাচ্চাকে দিয়ে তোমার ওয়াইফের কাছে ফিরে যাও। গরিলা চলে গেলে পাখিটা এসে লাপিনকে বলে, চিকেন হেয়ার ও তার বন্ধুরা মৃত্যুর মরুভূমি পার করে ফেলেছে, তারা আমাদের থেকে আর বেশি দূরে নেই। এটা শুনে লাপিন বলে, আমরা এখন যেই ব্রিজের উপরে আছি এই ব্রিজটাকে ভেঙে ফেলো। এই ব্রিজটা ভেঙে ফেললে চিকেন হেয়ার ও তার বন্ধুদের চোরাবালি পর্যন্ত পৌঁছাতে আরো 1 সপ্তাহ সময় লাগবে, আর এই 1 সপ্তাহের মধ্যে আমি সবকিছুকে আমার কন্ট্রোলে নিয়ে নেব। লাপিনের কথা অনুযায়ী এই 2টা গরু ব্রিজটা ভেঙে ফেলে। সন্ধ্যা হলে চিকেন হেয়ার ও তার বন্ধুরা যখন ভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছায় তখন মেঘ বলে, এই ব্রিজটা তো ভাঙ্গা, আমাদের রাস্তা ঘুরে যেতে হবে। চিকেন হেয়ার বলে, ওইভাবে ঘুরে যেতে গেলে আমাদের আরো 1 সপ্তাহ সময় লাগবে, আর ততদিনে আঙ্কেল লাপিন হ্যামস্টার অফ ডার্কনেস নিজের হাতে নিয়ে নিবে। আমাদের এই ভাঙ্গা ব্রিজ দিয়েই সামনে যেতে হবে। এব বলে, এখান দিয়ে পার হতে গেলে কিছুটা সামনে গেলেই আমরা মরে যাব, কারণ এটা হচ্ছে চোরাবালি, আমাদের চোরাবালির উপর দিয়ে যাওয়া একদমই অসম্ভব। তখন মেঘ বলে, আমরা এখান দিয়ে যেতে পারবো, কারণ এখানে শুধু কিছু কিছু জায়গায় চোরাবালি রয়েছে। আমরা যদি চোরাবালিগুলোকে অ্যাভয়েড করি তাহলে আমরা মাটির উপর দিয়ে ওই পারে যেতে পারবো। আমি যেখান দিয়ে যাচ্ছি তোমরা ঠিক আমার পিছনে পিছনে আসতে থাকো। তারা যখন মেঘের পিছনে পিছনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন মেঘ জিজ্ঞাসা করে, এই আঙ্কেল লাপিনটা আসলে কে? চিকেন হেয়ার বলে, আঙ্কেল লাপিন হচ্ছেন একজন গ্রেট অ্যাডভেঞ্চারার, কিন্তু তার মনের ভিতরে অনেক কুপরিকল্পনা রয়েছে। এভাবে কথা বলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় চিকেন হেয়ার আর এব চোরাবালির মধ্যে ফেসে যায়। মেঘ এভাবে এবকে বাঁচিয়ে নেয়, আর চিকেন হেয়ারকে বাঁচানোর জন্য এই বাঁশের উপরে এসে নিচে রশি ফেলে দেয়। চিকেন হেয়ার রশিটা ধরলে মেঘ তাকে উপরে টানতে শুরু করে। তখন চিকেন হেয়ারের পা থেকে তার খরগোশের পায়ের মতো জুতাটা খুলে যেতে শুরু করে। এটা দেখে চিকেন হেয়ার ভয় পেয়ে রশি ছেড়ে দিয়ে তার জুতা খুলে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। মেঘ আবারও রশিটা নিচে ফেললে চিকেন হেয়ার হাত দিয়ে রশি ধরলে মেঘ এভাবে উল্টো হয়ে চিকেন হেয়ারকে উপরে টানতে থাকে, আর চিকেন হেয়ারের পা থেকে জুতাটা খুলে গিয়ে তারা দুইজন এইভাবে উড়ে ব্রিজের এই পাশে এবের উপরে এসে পড়ে। মেঘ চিকেন হেয়ারের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে চিকেন হেয়ারের অর্ধেক শরীর চিকেনের মতো আর অর্ধেক শরীর খরগোশের মতো। সে বলে, এবার আমি বুঝতে পেরেছি তোমার নামটা চিকেন হেয়ার কেন। তারপর তারা যখন একটা বাঁশবাগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন মেঘ জিজ্ঞাসা করে, তোমার কি শরীরে আর কোনো জায়গায় চিকেনের মতো অঙ্গ আছে? তখন এব মেঘকে চিকেন হেয়ারের মাথার দিকে ইশারা করে। মেঘ তার টুপি খুললে তার মাথায় চিকেনের মতো পশম দেখতে পায়, আর বলে, তোমার শরীরে কি পাখাও আছে নাকি? আর এই পৃথিবীতে তোমার মতো চিকেন হেয়ার কি আরও আছে? চিকেন হেয়ার বলে, আমার জানা মতে নেই। মেঘ বলে, তার মানে তোমার প্রজাতিতে শুধুমাত্র তুমি একাই রয়েছ, এটা তো অনেক অসাধারণ। তুমি কি আকাশে উঠতে পারো? চিকেন হেয়ার বলে, না, আমি উঠতে পারি না। শুধু আমি কি, কোনো চিকেনই তো আকাশে উঠতে পারে না। এটা শুনে এব বলে, টেকনিক্যালি চিকেনরা আকাশে উঠতে পারে, কিন্তু খুবই অল্প দূরত্বে। তারা যখন এভাবে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে কেউ তাদেরকে এভাবে উল্টো ঝুলিয়ে দেয়। এব সেখানে আশেপাশে অনেকগুলো পিগকে দেখতে পায়। ওই পিগগুলো তাদেরকে তীরের মতো কিছু একটা মেরে তাদেরকে অজ্ঞান করে ফেলে, আর এভাবে উল্টো ঝুলিয়ে তাদের আস্থানায় নিয়ে আসে। চিকেন হেয়ার ও তার বন্ধুদের যখন জ্ঞান ফিরে আসে তখন এই পিগগুলো তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। সেই সময় মেঘ সব পিগগুলোকে বলতে থাকে, তোমরা আমাদের উপর ভুলেও আক্রমণ করবে না, কারণ আমাদের কাছে চিকেন হেয়ার আছে। সে অনেক বড় একটা জাদুকর। সে তার জাদু শক্তি দিয়ে নিজের শরীরকে অর্ধেক চিকেনের মতো আর অর্ধেক খরগোশের মতো বানিয়ে ফেলেছে। তোমরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসো তাহলে চিকেন হেয়ার তোমাদেরকেও এরকম উল্টাপাল্টা কিছু বানিয়ে দেবে। এটা শুনে সেখানে এই পিগগুলোর বস চলে আসে আর বলে, তুমি কি সত্যিই একটা জাদুকর? আমাদের রাজ্যে এর আগে কখনো কোনো জাদুকর আসেনি। তুমি আজকে রাতে আমার এখানেই থাকবে এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করে সারা রাত বিশ্রাম নেবে, আর কালকে সকাল হলে আমরা তোমাদেরকে ওই ভলক্যানোতে আমাদের প্রভুর নামে স্যাক্রিফাইস করে দেব, যাতে আমাদের রাজ্যে শান্তি চলে আসে। এটা শুনে এই তিনজন অবাক হয়ে যায়। পিগগুলো তাদেরকে ভালো মন্দ খাওয়া দাওয়া করিয়ে এভাবে জেলে আটকে রাখে। তখন তারা পরিকল্পনা করে চিকেন হেয়ারের মাথায় যেই পশম ছিল ওই পশম দিয়ে এভাবে ধাক্কাধাক্কি করে পিগগুলোর নাকে সুরসুরি দিতে থাকে।
আর একটা একটা করে পিগগুলো হাঁচি মারতে মারতে নিচে পড়তে থাকে। এইভাবে তারা যখন উপর থেকে নিচে চলে আসে তখন এই পিগের হাত থেকে চাবি নিয়ে তালা খুলে তারা জেলখানার বাহিরে চলে আসে। তারপর চিকেন হেয়ার তার মাথার টুপিটা নেওয়ার জন্য ওই পিগগুলোর বসের কাছে আসতে থাকে। চিকেন হেয়ার এভাবে টুপিটা নিতে গিয়ে ওই পিগের উপরে পড়ে যায়। চিকেন হেয়ার কোনো মতে তার টুপি নিয়ে যখন চলে আসছিল তখন দুর্ভাগ্যবশত সবগুলো পিগ ঘুম থেকে উঠে পড়ে আর তাদেরকে এভাবে ঘিরে ধরে। এব একটা লাঠি নিয়ে এসে ওই পিগগুলোর সাথে উল্টাপাল্টা কথা বলে তাদের মনোযোগ নিজের দিকে নিয়ে আসে। সেই সুযোগে তারা তিনজন পালাতে শুরু করে। পিগগুলো একটা তোপ নিয়ে তাদের পিছনে আসতে থাকে আর তাদের উপর আক্রমণ করতে থাকে। তখন একটা পিগ চিকেন হেয়ারের টুপি নিয়ে অন্যদিকে চলে যায় আর চিকেন হেয়ারও তার পিছনে গিয়ে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। এইদিকে এব আর মেঘ দৌড়াতে দৌড়াতে সব পিগগুলোর চোখ ফাঁকি দিয়ে তাদের পিছনে ফেলে নিজেদের বাঁচিয়ে নেয়। কিন্তু অন্যদিকে চিকেন হেয়ারকে ওই পিগগুলো আবারও ঘিরে ধরে আর তোপ দিয়ে যখন চিকেন হেয়ারের উপর আক্রমণ করতে শুরু করে তখন চিকেন হেয়ারের হাতে পাখা গজিয়ে যায় এবং সে সমস্ত আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে তার বন্ধুদের কাছে চলে আসে। তারা সামনে অনেক সুন্দর একটা পাহাড় দেখতে পায়। তখন এই পিগগুলো আবারও তাদের পিছনে এসে আক্রমণ করতে থাকে। তখন তারা একটা রশির মাধ্যমে এই পার থেকে ওই পারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ডালটা ভেঙে গিয়ে তারা নিচে পানিতে পড়ে যায়। পানি থেকে উঠে তারা ভাবতে থাকে তারা ওই পাহাড় পর্যন্ত কিভাবে পৌঁছাবে। তারা ম্যাপ দেখে একসাথে পরামর্শ করে একটা পরিকল্পনা অনুযায়ী ওই পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পাখিটা উড়ে লাপিনের কাছে এসে বলে, চিকেন হেয়ার আমাদের অনেক কাছে চলে এসেছে। এটা শুনে লাপিন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চিকেন হেয়ারকে দেখে ফেলে আর বলে এটা অসম্ভব, ও এত দ্রুত এত দূরে কিভাবে আসলো। এটা বলে সে তাদের উপর ডায়নামাইট দিয়ে আক্রমণ করতে বলে। লাপিন ডায়নামাইট দিয়ে আক্রমণ করলে সেটা চিকেন হেয়ারের দিকে না যেয়ে ভুলবশত তাদের দিকেই চলে আসে, যার কারণে লাপিন বরফের নিচে চাপা পড়ে যায়। চিকেন হেয়ার এটা দেখে তার আঙ্কেল লাপিনকে সাহায্য করার কথা ভাবে, কিন্তু তারা বরফের নিচে চাপা পড়ে যাওয়ার কারণে চিকেন হেয়ার কিছুই করতে না পেরে সামনের দিকে এগিয়ে যায় আর পাহাড়ের উপরে এসে চিকেন হেয়ারের ডেথ ট্র্যাপ বা মৃত্যুর ফাঁদ খুঁজতে থাকে। চিকেন হেয়ার মেঘকে বলে এই পাহাড়ে মোট 3টা মৃত্যুর ফাঁদ রয়েছে। এই 3টা মৃত্যুর ফাঁদ পার করতে পারলে আমরা হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজে পেয়ে যাব। সেখানে আশেপাশে খুঁজতে খুঁজতে তারা মৃত্যুর ফাঁদের রাস্তা খুঁজে পেয়ে যায়। আর তারা যখন প্রথম মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যায় তখন এব চিকেন হেয়ারকে বলে লাপিন বরফের নিচে চাপা পড়ে গিয়েছে, তার মানে সে এখন আর নেই, আমরা আমাদের রাজ্যকে বাঁচিয়ে ফেলেছি। তাহলে আর সামনে যে কি হবে, চলো আমরা বাড়িতে ফিরে যাই। চিকেন হেয়ার বলে, কিন্তু আমি হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজে পেতে চাই, কারণ এটা খুঁজে পেলে আমার বাবার আমাকে রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির একজন মেম্বার বানাতেই হবে। আমরা যে এত দূর পর্যন্ত এসেছি এটা কেউই বিশ্বাস করবে না। আমাদের প্রমাণ হিসেবে হ্যামস্টার অফ ডার্কনেসকে সাথে করে নিয়ে যেতে হবে। আর এখান থেকে আমাদের আর হ্যামস্টার অফ ডার্কনেসের মাঝে শুধুমাত্র এই 3টা মৃত্যুর ফাঁদ রয়েছে। এটা বলে তারা সামনের দিকে এগিয়ে যায় এবং খুঁজতে খুঁজতে তারা একটা ঘরের মধ্যে চলে আসে। তারা যেই রাস্তা দিয়ে এসেছিল সেখানকার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং চারপাশ থেকে কাঁটাযুক্ত দেওয়ালগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। চিকেন হেয়ার আশেপাশে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চিকেন হেয়ার এখানে একটা হ্যামস্টারের ছবি দেখতে পায় আর ওই ছবিতে প্রেসার দিলে ওই কাঁটাযুক্ত দেওয়ালগুলো সেখানেই থেমে যায় এবং তারা একটা সিক্রেট রাস্তা খুঁজে পেয়ে যায়। ওই রাস্তা দিয়ে সামনে এগিয়ে তারা দ্বিতীয় মৃত্যুর ফাঁদে পৌঁছে যায়। তখন পিছন থেকে এই জিনিসটা রোল হতে হতে তাদের দিকে আসতে থাকে। চিকেন হেয়ার দৌড়াতে দৌড়াতে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন চিকেন হেয়ার বরফের মধ্যে জমে থাকা একটা হ্যামস্টারকে এই দিকে ইশারা দিতে দেখে এবং সবাইকে বলে, সম্ভবত এই হ্যামস্টারটা যেখানে ইশারা দিয়ে আছে আমাদেরও ওইখানেই দাঁড়াতে হবে। তারা কোনো কিছু না ভেবে একসাথে ওই হ্যামস্টার যেখানে ইশারা দিয়েছিল সেখানে দাঁড়িয়ে যায় আর রোলিং জিনিসটা তাদেরকে কিছু না করেই সামনের দিকে এগিয়ে যায়। তখন এই বরফ ভেঙে তারা এখানেও একটা সিক্রেট রাস্তা খুঁজে পায় আর রাস্তা দিয়ে সামনে এগিয়ে তারা তৃতীয় মৃত্যুর ফাঁদে পৌঁছে যায়। তারা সেখানে এই হ্যামস্টারকে এভাবে ডান্স করতে দেখে। চিকেন হেয়ার বলে, আমাদেরও হয়তো এভাবেই ডান্স করতে হবে। এটা ভেবে সে ওই স্ট্যাচুর সামনে এভাবে ডান্স করতে থাকে
আর এভাবে ডান্স করে তারা তৃতীয় মৃত্যুর ফাঁদ পার করে সামনের দিকে এগিয়ে হ্যামস্টার অফ ডার্কনেসের কাছে পৌঁছে যায়। চিকেন হেয়ার যখন হ্যামস্টার অফ ডার্কনেস হাতে নেয় তখন সেখানে লাপিন ও তার চামচারা চলে আসে। লাপিন বলে, তুমি তো মনে করেছিলে আমরা বরফের নিচে চাপা পড়ে গিয়েছি, কিন্তু পরে আমি ভাবলাম যে আমার ভাতিজা থাকতে আমি কেন মৃত্যুর ফাঁদ পার করব। আমি তোমাদের পিছনে পিছনে চলে এসেছি। এখন ভালোভাবে আমাকে ওই জাদুর লাঠিটা দিয়ে দাও, যেটার মধ্যে হ্যামস্টার অফ ডার্কনেসের পাওয়ার রয়েছে। তুমি যদি ওই লাঠিটা আমাকে না দাও তাহলে আমি তোমার বন্ধুদেরকে এখান থেকে নিচে ফেলে দেব। তুমি যদি আমাকে লাঠিটা দিয়ে দাও তাহলে আমি রাজা হয়ে তোমাকে রয়্যাল অ্যাডভেঞ্চারাস সোসাইটির ইনচার্জ বানিয়ে দেব। যারা আমাদের উপর হাসাহাসি করেছিল এবং আমাদের অপমান করেছিল আমরা তাদের থেকে প্রতিশোধ নিতে পারবো। তুমি আর আমরা অনেকটা একই রকম, তাই না? চিকেন হেয়ার বলে, আমরা কোনোভাবেই একরকম না। আর তুমি যদি এখন আর একটা কথাও বলো তাহলে আমি এই অস্ত্রটা, যেটার ভিতরে হ্যামস্টার অফ ডার্কনেসের পাওয়ার রয়েছে, সেটা এখান থেকে নিচে ফেলে দেব। লাপিন বলে, তুমি ওটা ফেলে দিলে আমি তোমার বন্ধুদেরকে ওখান থেকে নিচে ফেলে দেব। এটা শুনে চিকেন হেয়ার ভয় পেয়ে বলে, আমি যদি অস্ত্র তোমাকে দিয়ে দিই তাহলে কি তুমি আমার বন্ধুদের ছেড়ে দেবে? লাপিন বলে, হ্যাঁ, আমি তোমাদের সবাইকে অবশ্যই ছেড়ে দেব। চিকেন হেয়ার ভাবতে থাকে সে এখন কি করবে। তখন এই পাখিটা এসে লাঠিটা লাপিনের হাতে দিয়ে দেয়, আর এই গরুটা চিকেন হেয়ারকেও ধরে ফেলে। লাপিন হ্যামস্টার অফ ডার্কনেস হাতে দিয়ে বলে, এখন আমাকে আমার রাজ্যকে ফিরিয়ে নেওয়ার হাত থেকে আর কেউ আটকাতে পারবে না। এই পাখিটা লাপিনকে জিজ্ঞাসা করে, তাহলে চিকেন হেয়ার ও তার বন্ধুদের কি হবে? লাপিন বলে, আমি ওদেরকে বলেছিলাম আমি ওদেরকে ছেড়ে দেব, কিন্তু কোথায় ছেড়ে দেব এটা বলিনি। তখন এই গরুগুলো চিকেন হেয়ার ও তার বন্ধুদেরকে এই বরফের উপরে ফেলে দেয়। লাপিন তাদেরকে বলে, আমার কাছে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। খারাপ খবর হলো, তোমরা এই বরফের স্থানে আগামী 12 ঘন্টার মধ্যেই জমে এই দুনিয়া থেকে চিরতরে চলে যাবে। আর ভালো খবর হচ্ছে, তুমি তোমার বাবার থেকে বেশিক্ষণ বেঁচে থাকবে, কারণ আগামী 12 ঘন্টার মধ্যেই আমি তোমার বাবাকে এই দুনিয়া থেকে টপকে দেব। এটা বলে লাপিন হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে আমরা চিকেন হেয়ারের বাবাকে দেখি। সে তার রাজ্যের মানুষদেরকে বলে, আমরা যেখানে হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজতে গিয়েছিলাম সেখানে আমরা কিছুই পাইনি। হয়তো এটাও আমার ভাই লাপিনের একটা ষড়যন্ত্র ছিল, তাই আমাদের এখন একটা খারাপ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা বলে সে চিকেন হেয়ারের রুমে আসে এবং বিছানার উপরে একটা চিঠি দেখতে পায়। সে চিঠিটা পড়তে শুরু করে। সেখানে চিকেন হেয়ার লিখেছিল, বাবা, আমি আঙ্কেল লাপিনকে আটকানোর জন্য যাচ্ছি। আমি জানি আমি আপনার মতো কোনো ভালো অ্যাডভেঞ্চারার না, কিন্তু আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা পড়ে তার বাবা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে চিকেন হেয়ার বলে, আমরা এখানে শুধুমাত্র আমার দোষের কারণেই ফেসে গিয়েছি। এব বলে, হ্যাঁ, এটা 100% তোমারই দোষ। আমি বলেছিলাম যে আমরা বাড়িতে ফিরে যাই, কিন্তু না, তোমাকে তো হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজতে হবে। তুমি এরকম পাগলামি কেন করলে? চিকেন হেয়ার বলে, আমি কোনো পাগলামি করিনি। আমি মনে করেছিলাম হ্যামস্টার অফ ডার্কনেস সাথে নিয়ে গেলে রাজ্যের মানুষেরা আমাকে মেনে নেবে, কেউই আমাকে আর অদ্ভুত মনে করবে না, আমাকে নিয়ে আর কখনো হাসাহাসি করবে না। মেঘ বলে, এরকম না, তুমি ভুল মনে করছো। চিকেন হেয়ার বলে, আমার দিকে তাকাও, আমাকে কোন দিক দিয়ে তোমার নর্মাল মনে হয়? মেঘ বলে, তুমি নর্মাল না, কিন্তু তুমি যদি নিজেকে নর্মাল ভাবার চেষ্টা করতে থাকো তাহলে এটা তোমাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। এখন তুমি নিজেকে একজন নর্মাল প্রমাণ করা বন্ধ করে তুমি যেমন তেমনটাই পুরো দুনিয়ার সামনে নিজেকে প্রকাশ করো। তুমি হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজে পেয়েছো, যেটা 1000 বছর ধরে কেউই খুঁজতে পারেনি। তোমার আঙ্কেল লাপিনও তোমার সাহায্য ছাড়া কখনোই এটা খুঁজে পেত না। আমরা সবাই এমন কিছু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছি যেটা আমাদেরকে অন্য সবার থেকে আলাদা করে, সবার থেকে ডিফারেন্ট বানায়। এখন তুমি তোমার প্রতিভাটা নিয়ে কি লজ্জা পাবে নাকি এটাকে সঠিক কাজে লাগাবে, এটা সম্পূর্ণ তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। এটা শুনে চিকেন হেয়ার মোটিভেট হয়ে একাই উপর থেকে নিচে লাফিয়ে পড়ে, আর তার কানের মাধ্যমে এভাবে উড়ে এখানে একটা রশি বেঁধে দেয়। আর ওই রশির মাধ্যমে তারা সবাই বাহিরে চলে আসে এবং তাদের কচ্ছপ বন্ধু এবের খলসের উপরে দাঁড়িয়ে বরফের উপর স্লিপ খেতে খেতে অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে লাপিন যখন রাজ্যে পৌঁছায় তখন চিকেন হেয়ারের বাবা বলে, তুমি আর একটুও সামনে আগানোর চেষ্টা করবে না, আমাকে বলো আমার ছেলে কোথায়? লাপিন বলে, তুমি কি তোমার ওই পাগল চিকেন হেয়ারের কথা বলছো? ও আর কখনোই ফিরে আসবে না, আমি ওকে ওখানেই শেষ করে এসেছি। রাজামশাই বলে, প্লিজ আমাকে বলো আমার ছেলে কোথায়?
লাপিন একটু হেসে বলে, আমি ওকে যেখানে রেখে এসেছিলাম ও হয়তো সেখানে এতক্ষণে বরফে জমে মারা গিয়েছে, আর আমি আমার ভাতিজার মাধ্যমে হ্যামস্টার অফ ডার্কনেসও খুঁজে পেয়েছি। এটা বলে লাপিন যখন হ্যামস্টার অফ ডার্কনেসকে আক্রমণ করতে বলে, তখন এই লাঠির ভিতর থেকে লক্ষ লক্ষ হ্যামস্টার বের হয়ে রাজ্যের সব প্রাণীদের 12টা বাজাইতে শুরু করে। তখন চিকেন হেয়ার ও তার বন্ধুরা রাজ্যে এসে পরিকল্পনা করতে থাকে তারা লাপিনকে এইসব করা থেকে কিভাবে আটকাবে। অন্যদিকে লাপিন চিকেন হেয়ারের বাবাকে এভাবে এখানে বেঁধে রেখেছিল। তখন সেখানে চিকেন হেয়ার ও তার বন্ধুরা চলে আসে। চিকেন হেয়ার লাপিনের হাত থেকে ওই অস্ত্রটা নিয়ে সমস্ত হ্যামস্টারদেরকে বলে, তোমরা সবাই লড়াই করা বন্ধ করে আবার ওই লাঠির মধ্যে ফিরে যাও। কিন্তু হ্যামস্টাররা কেউই চিকেন হেয়ারের কথা শুনছিল না। লাপিন একটু হেসে বলে, ওই হ্যামস্টার অফ ডার্কনেস আমি ছাড়া কিছুই না। যে সবার প্রথম হ্যামস্টার অফ ডার্কনেসকে শুরু করবে সমস্ত হ্যামস্টাররা সারা জীবন তার কথাই শুনবে। সব পাওয়ার অলরেডি আমার হয়ে গিয়েছে। চিকেন হেয়ারের বাবা বলে, এটা সত্যি না, ওই লাঠিটা ছাড়া লাপিনের কোনো পাওয়ারই থাকবে না, তুমি ওই লাঠিটাকে ধ্বংস করে ফেলো। এটা শুনে চিকেন হেয়ার এই অস্ত্রটাকে ধ্বংস করার জন্য এগিয়ে যায়, আর সমস্ত হ্যামস্টাররা এক হয়ে লাপিনের নির্দেশে চিকেন হেয়ারকে আটকানোর জন্য এগিয়ে যায়। চিকেন হেয়ার দৌড়াতে দৌড়াতে যেই ময়দানে রয়্যাল অ্যাডভেঞ্চার সোসাইটির মেম্বারদের অডিশন নেওয়া হতো সেখানে চলে আসে। তখন লাপিন ওই ময়দানে অ্যাডভেঞ্চারারদের অডিশনের জন্য যেই টাস্কগুলো রাখা হয়েছিল সেই সবগুলোকে অ্যাক্টিভ করে দেয়। আর চিকেন হেয়ার হ্যামস্টারদের হাত থেকে বাঁচার জন্য ওই টাস্কগুলোকে কমপ্লিট করতে করতে সামনের দিকে এগোতে শুরু করে। এইদিকে চিকেন হেয়ারের বাবা একটা তলোয়ার দিয়ে রশি কেটে নিজেকে মুক্ত করে এখানে চলে আসে, আর লাপিনের সাথে ফাইট করতে শুরু করে। লাপিন চিকেন হেয়ারের বাবাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এইদিকে চিকেন হেয়ারের উপর সবগুলো হ্যামস্টার যখন আক্রমণ করতে শুরু করে তখন তার হাত থেকে হ্যামস্টার অফ ডার্কনেস নিচে পড়ে যায়, আর এই পাখিটা সেটা উঠিয়ে লাপিনের কাছে নিয়ে আসে। এইদিকে চিকেন হেয়ারের বন্ধুরা এসে লাপিনের উপর আক্রমণ করতে শুরু করে। লাপিন সব হ্যামস্টারদেরকে এখানে আসতে বলে, যার কারণে হ্যামস্টাররা যখন চিকেন হেয়ারের উপর থেকে সরে যায় তখন চিকেন হেয়ার এখানে এই বাটনটা প্রেস করে, যার কারণে আকাশে অনেকগুলো আতশবাজি ফেটে যায়। আর ওই আতশবাজির কারণে পাখিটার হাত থেকে হ্যামস্টার অফ ডার্কনেস এই ভাঙ্গা ব্রিজের মাঝখানে চলে আসে, যেই ব্রিজে গল্পের শুরুতে চিকেন হেয়ার অডিশন দিতে গিয়ে নিচে পড়ে জালে আটকে গিয়েছিল, এবং এখন এই আতশবাজির কারণে নিচে থাকা এই জালে আগুন লেগে যায়, এবং চিকেন হেয়ার আর লাপিন এই ভাঙ্গা ব্রিজের উপরে এসে হ্যামস্টার অফ ডার্কনেসকে নিজের হাতে পাওয়ার জন্য যুদ্ধ করতে শুরু করে। ফাইট করতে করতে ব্রিজটা যখন পুরোপুরি ভেঙে যায় তখন হ্যামস্টার অফ ডার্কনেস নিচে অন্ধকার গভীরে চলে যায়, আর চিকেন হেয়ার তার আঙ্কেল লাপিনকে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু আঙ্কেল লাপিন এখানেও ষড়যন্ত্র করে চিকেন হেয়ারকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু পরবর্তীতে লাপিন নিজেও নিচে পড়ে যায়। আর চিকেন হেয়ারের কাছে এসে বলে, আমিও যেহেতু নিচে পড়ে গিয়েছি তাই আমি তোমাকেও সাথে নিয়ে যাব। নিচে পড়তে পড়তে চিকেন হেয়ার তার কানের মাধ্যমে উড়তে শুরু করে, আর হ্যামস্টার অফ ডার্কনেস নিচে পড়ে ধ্বংস হয়ে রাজ্য থেকে সব হ্যামস্টারগুলো অদৃশ্য হয়ে যায়, আর লাপিন নিচে পড়ে চিরতরে শেষ হয়ে যায়। চিকেন হেয়ার উড়তে উড়তে তার বন্ধুদের কাছে চলে আসে। চিকেন হেয়ারের বাবা তাকে বলে, তুমি হ্যামস্টার অফ ডার্কনেস খুঁজে পেয়েছ, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত, আমি অনেক খুশি। এটা শুনে চিকেন হেয়ারও অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা চিকেন হেয়ারকে তার রুমে একটা জায়গার অনুসন্ধান করতে দেখি। তখন রুমে চিকেন হেয়ারের বাবা চলে আসে, আর সেই সময় চিকেন হেয়ার নতুন একটা রহস্যময় জায়গার অনুসন্ধান পেয়ে যায়, আর তার বন্ধুদেরকে বলে, আমরা আর 5 মিনিটের মধ্যেই নতুন একটা অ্যাডভেঞ্চারে বের হচ্ছি। চিকেন হেয়ারের বাবা বলে, কিন্তু আমি তো তোমাকে রয়্যাল অ্যাডভেঞ্চারার সোসাইটির মেম্বার বানাতে চাই, যেটা তুমি সারা জীবন চেয়েছিলে। চিকেন হেয়ার বলে, সরি বাবা, কিন্তু আমি এখন আর এটা চাই না, আমি এখন আর কোনো কিছুর মেম্বার হতে চাই না, আমি এখন একজন অ্যাডভেঞ্চারার হতে চাই, আমার কাছে একদমই সময় নেই, আমাকে এখনই একটা অ্যাডভেঞ্চারে বের হতে হবে। চিকেন হেয়ারের বাবা বলে, দাঁড়াও, তুমি অ্যাডভেঞ্চারে যাওয়ার সময় আমার সবচেয়ে স্পেশাল এই চাকুটা নিয়ে যাও, আমি এটা তোমাকে গিফট দিলাম। এই গিফট পেয়ে চিকেন হেয়ার অনেক খুশি হয়ে যায়, আর তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর চিকেন হেয়ার তার বন্ধু এব আর মেগের সাথে নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে, এবং রাজ্যে যারা চিকেন হেয়ারকে দেখে হাসাহাসি করত আজকে তারা চিকেন হেয়ারকে দেখে অনেক সম্মান করে, আর তাকে দেখে অনেক গর্বিত অনুভব করে। আর এটার সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়।